ইডি যবে থেকে ফর্ম হয়েছিল থেকে 2014 পর্যন্ত 100+ তারা বোধহয় সার্চ সিজার রেড ফেড করেছিল। আর বিজেপি গভর্নমেন্ট আসার পরে মানে 2014 থেকে 24-এর মধ্যে সেটা হচ্ছে 3000-এর বেশি, মানে 100 8 বছরে, আবার পরের 8 বছরে এই 10 বছরে 100, আবার পরের 10 বছরে 3000+। তার মানে এটাতেই আমরা বুঝতে পারছি যে এটাই মেন এজেন্সি হয়ে গেছে অফ ফলোইং আপ। অনেক লোকের ওপরই এই ইডির থেকে রেড হয়েছে, আমরা শুনেছি জার্নালিস্টদের ওপর হয়েছে, অ্যাক্টিভিস্টদের ওপরে হয়েছে, কিন্তু ফোকাসটা সব থেকে বেশি এসছে পলিটিশিয়ানদের উপরে। আমরা কিছু এক্সাম্পলও দেখেছি যে যেখানে স্টেটে ইলেকশন চলছে সেই স্টেটে মানে অপোজিশন লিডারের উপরে হঠাৎ ইডির কোয়েশ্চেন, তারপরেই কিছু অপোজিশনের থেকে এমএলএ ছেড়ে বিজেপি ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো ইন্টারেস্টিং ঘটনা আছে মানে যেগুলো বেঙ্গলের সঙ্গে জড়িত, সেই নিয়ে মানে প্রশ্ন আছে, আমারই প্রশ্ন বলতে পারেন, মানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার প্রশ্ন। একটা হচ্ছে যেটা মানে দুটো ফেমাস, তো আমরা জানি সারদা এবং নারদা। সারদাতে তো আই থিঙ্ক ওই চিঠিতে লেখা ছিল না হেমন্ত বিশ্ব শর্মার নামও তো ছিল। ওনার স্ত্রীকে কোনো সময় কোয়েশ্চেন করেছিল, কিন্তু তার কয়েক মাস পরে উনি বিজেপিতে চলে যান, তারপর আমরা কোনোদিনও শুনতে পাইনি সেটা কথা। সারদাতে ওনার রোল কি, সেটাতে ওনার ইনভেস্টিগেশন হলো কি না, সেটাতে কি বেরোলো, ট্রেলটা কি, অ্যাকচুয়ালি সেগুলো তো জানা উচিত। নারদাতে শুভেন্দু অধিকারী, ওনার নাম সিবিআই চার্জশিটে আছে, কিন্তু ইডি কোনোদিনও ওনার এগেন্সটে চার্জ ফাইল করেনি। তো ডেফিনেটলি এগুলো তো মিসইউজ হয়েছেই। আই থিঙ্ক আরেকটা বোধহয় এই অক্টোবর না নভেম্বর মাসে বোধহয় এই যখন অভিষেক ব্যানার্জিকে ইন্টারভিউ করলো ইডি, তখন উনি যে উত্তর দিয়েছিলেন সেটা বোধহয় শুভেন্দু অধিকারী টুইট করে দিয়েছিলেন, রাইট? সেটাও তো কোয়েশ্চেনেবল যে ইডির কাছে রিপ্লাই জমা করা সেটা অপোজিশনের পলিটিশিয়ান পেল কি করে, রাইট? বিকজ এখানে তো সে অপোজিশন, সেন্টারে সে হচ্ছে গভর্নমেন্ট। তো এবার যদি ইডি মানে এটা তো লোকে কোয়েশ্চেনই করবে যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন, আপনি কি সেইভাবে পেলেন? এটা কি, এটা তো জানা উচিত যে লিকটা হলো কোত্থেকে। আমি বিকজ আমরা বেঙ্গলে আছি বলে আমি টিএমসির অনেকগুলো মানে এক্সাম্পল দিলাম যাতে লোকে সাধারণ লোক বুঝতে পারে ইজিলি, কিন্তু এটা অন্য স্টেটেও আপনি দেখতে পাবেন, মহারাষ্ট্রতেও হয়েছে। হ্যাঁ, এই শিবসেনার লোককে ধরেছে, এনসিপির লোককে ধরেছে। আমি আগে বিআরএস, আমাদের তেলেঙ্গানা পার্টি বিআরএস, তাকে ধরেছে। আহ, তো এই এক্সাম্পলগুলোতে আমরা বুঝতে পারি যে ফাঁক রয়েছে ওটাকে মিসইউজ করার জন্য। অটোমেটিকলি এবার ওই যে 100টা যে রেড হয়েছে ফার্স্ট 10 বছরে এবং তারপরে পরের 10 বছরে 3000+ রেড হয়েছে, লোকে কোয়েশ্চেন করবে যে সে রেডটা কি, কি ব্যাপার, মানে তার মানে লোকে ভাববে, এটাই অটোমেটিকলি তো কনক্লুড করবে লোকে না যে তাহলে এই রেটগুলো সমস্ত পলিটিক্যাল। এবং যেখানেই মানে বিজেপির সঙ্গে কোনো তর্কাতর্কি হচ্ছে, বিজেপির সঙ্গে যখনই কোনো কনফ্রন্টেশন হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি, সেই অপোজিশনের সেই লোকগুলো তাদের ওপরেই কিন্তু সেই পার্টির লোকের ওপরেই কিন্তু কেসটা তৈরি হচ্ছে। এমন তো নয় যে মানে বিজেপিতে কারাপশন নেই, সেটা তো নট পসিবল। এরকম তো মানে যেরকম বিজেপি এসে একটা শুরুতে এসে আপনি মনে আছে জায়গা প্রথমের 5 বছরে বিজেপি কিন্তু একটা জিনিস নিয়ে অনেক কথা বলেছিল, সেটা হচ্ছে যে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি ন্যাশনাল, এটা খুব শোনা যেত এবং সেই নিয়ে অনেকগুলো কেসও হয়, সেডিশনের কেস হয়। হ্যাঁ, ইউএপিএর পরে কেস হয়, পরে ইউএপিএর নিয়মও চেঞ্জ হয়ে যায়। আগে ছিল যে টেরর অর্গানাইজেশনে পার্ট হতে হবে, এখন হয়ে গেছে যে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি টেররিস্ট হতে পারেন, রাইট? একদিক দিয়ে ওটা ভালো, কিন্তু আরেক দিক দিয়ে এটা প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে। মানে যে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি ন্যাশনাল বলতো, করতে করতে, হ্যাঁ ঠিকই কথা, অনেক লোকই হতে পারে, সেটা আপনি জানেন না পার্টিতে ঢোকার আগে যে সে চায়নার লোকের সঙ্গে কি পাকিস্তানের লোকের সঙ্গে কথা বলছেন সেটা কেউ জানতে পারে না। সিমিলারলি তো বিজেপি লোকও আমরা দেখেছি সেন্ট্রাল ইন্ডিয়াতে যে তারা পাকিস্তানকে সিক্রেট বিক্রি করছিল, তার অ্যালিগেশনে তারা ধরা পড়েছে। সেই কেসগুলো কোথায়, সেগুলো তো আমরা দেখতে পারি না। এগুলো অ্যাকচুয়ালি বললাম না, ফলো করার ব্যাপার আছে, কেউ ফলো করতে দেবে না আপনাকে। শুধু ইনিশিয়াল হেডলাইনটা হলো, ইনিশিয়াল শখটা হলো, এবার পাবলিক, আপনি যদি দেখেন যে পাবলিক পড়ছে যে অমুক চিফ মিনিস্টার বা
অমুক স্বয়ংস মিনিস্টার বা এই পার্টির লোক, তাকে ইডি ধরছে, সে এলো ইডির দায়রাতে, সে এলো ইডি তাকে গ্রেফতার করলো। এবার যদি থাকুক কি না থাকুক, আমি সেটাও ডিসপিউট করছি না যে থাকতে পারে বা আছে, আমি তো আগে বলেছি, কিন্তু থাকুক কি না থাকুক, এবার একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেল। তো আপনার বাড়িতে ইডি রেড করলো, আগে আমি যখন ছোট ছিলাম ইনকাম ট্যাক্স রেড হয়ে দেখেছো চোর, দেখেছি পাবলিক কিরম ভাবে, তো ওইভাবেই ভাবে ওর বাড়িতে হয়েছে নিশ্চয়ই তাহলে চুরি করেছে, সে করুক কি না করুক। এবং আরেকটা সবথেকে বড় হচ্ছে এই আর্টিকেল 15-এর কথাটা বললাম। আর্টিকেল 15টা কি কনস্টিটিউশনে? আর্টিকেল 15 বলা হচ্ছে যে ইকুয়ালিটি, মানে যদি আপনার বাড়িতে চোর, আমার বাড়িতেও চোর আছে, সব চোরকেই ধরো, শুধু একটা বাড়ির চোরকে ধরবে কেন? এই দুটো অর্গানাইজেশনই, সিবিআই, ইডি, পাবলিকের কাছে পারসেপশন খুবই খারাপ হচ্ছে। এবং মানে যদি কোনোদিনও ভালো কাজ করে, তখন মিডিয়া কভার করলে লোকে বিশ্বাস করতে চায় না, যেরকম মানে ভাবে যে সেটাতেও কোনো মোটিভ আছে। আমাদের কাছে যেরকম সিবিআই এর কাছে এভরিডে প্রেস রিলিজ আছে, হ্যাঁ, আমি আপনার বলছি মানে কোনো ব্যাংক ম্যানেজার সে কবে কি স্ক্যাম করেছে তার জন্য তাকে এত 5 বছরের ইমপ্রিজনমেন্ট হলো, সে খবর কোথাও ছাপেই না, ছাপলে হয়তো এইটুকুনি ছাপলো, কোথাটা নিচে এমন ভাবে জায়গায় চলে গেল আপনি পড়তেই পারলেন না। লোকে ইন্টারেস্টই নিচ্ছে না, বিকজ সে ভাবতেই পারছে না যে এই এজেন্সিগুলো নিষ্পক্ষভাবে কাজ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট তো করতে হবে, কিন্তু তাদেরও নিজেদের ইন্ডিপেন্ডেন্সটা নিতে হবে। আপনার কাছে পার্লামেন্ট আছে, আপনার কাছে ব্যুরোক্রেসি আছে, এবং আপনার কাছে জুডিশিয়ারি আছে। এগুলো হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা। আহ, আমার কাছে যখন বাকি সব হয়ে গেছে, আমি পুলিশকে বুঝিয়ে বুঝিয়ে পারিনি। সে পুলিশ, সে আপনার থানার পুলিশ হোক, কি সিআইডি হোক, ইডি সিবিআই হোক, বুঝিয়ে বুঝিয়ে পারিনি। আমার কাছে একটা উপায় আছে, আমি জানি যে আমি গিয়ে কোর্টে আমি বলবো, এবং কোর্ট আমার সত্যিটাকে কোর্ট দেখবে, ইন দ্য সেন্স অফকোর্স আমাকে এভিডেন্স দিতে হবে। কিন্তু এখন মানে বলে না যে প্রসেস ইজ পানিশমেন্ট। এক তো আপনার কোর্ট পৌঁছতে পৌঁছতেই যা হয়ে যাবে আপনার ওপরে, আপনি সেটাই সহ্য করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে কোর্টে এসেও আপনি দেখবেন যে কোর্টে এমন ব্যাকলগ, কোর্টে প্রসেস এত লম্বা। সুপ্রিম কোর্ট বলে যে বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। কে বেল পাচ্ছে? এবং এই কথাগুলো কারা বলে? যাদের কাছে টাকা আছে সে বলছে। আপনাদের লক্ষ লক্ষ, মানে লক্ষ, সরি লক্ষ নয়, বাট হাজার হাজার লোক সমস্ত পুরো দেশে মানে উইদাউট বেল পড়ে আছে। এমনও লোক হয়, মানে আমরা এই যে কোভিডের সময় দেখলাম অনেক লোককে জেল থেকে ছেড়ে দিল। ছেড়ে দিল মানে কি, তাদের আন্ডার মানে ক্রাউডিংটা শেষ করার জন্য, হয়তো ক্রাউডিং নিয়ে কথা চলছে না ক্যালকাটা হাইকোর্টে। তো আহ, এই যে ডিকনজেস্ট করার জন্য জেল থেকে লোককে ছাড়লো। মানে স্টাডি করে, এছাড়াও অনেক স্টাডি করে দেখা গেছে যে জেলে অনেক লোক আছে যারা লয়ার অফোর্ড করতে পারে না ভালো, কিন্তু সে অ্যাজ অ্যান আন্ডার ট্রায়াল সে হাফের বেশি সেন্টেন্স পার করে দিয়েছে। মানে এটা তো একটা অদ্ভুত সিচুয়েশন। তার মানে তো কোর্টও তার রোলটা কোথাও না কোথাও মিস করছে। আমি বলছি না যে বিলিংলি কোর্ট এটা করছে, আমার পয়েন্ট হচ্ছে যে মানে কোর্টের এত ব্যাকলগ বা এমন হয়ে গেছে প্রসেস, এত টেকনিক্যাল হয়ে গেছে। টেকনিক্যালিটি দরকার ডেফিনেটলি, বাট ওই টেকনিক্যালিটির মধ্যে এমন আমরা ফেসে গেছি, ওই একটা টেকনিক্যাল মিস হয়ে গেল, কোর্টে আবার ডেট লেগে গেল, আবার চলে গেল। এবার যে টাকা দিতে পারবে সে ভালো উকিল নিয়ে এসে সে একটা ডেট কাছে নিয়ে নিতে পারবে, সে উকিল প্লেস করে করে না আমি লড এই জন্য হ্যান ত্যান। যে ভালো উকিল পারলো না, যে লিগাল সার্ভিসে যাচ্ছে, এটা পেলো। তো একটা কোর্ট আলটিমেটলি যখন জাজ করবে, আমি তো বলতে পারবো না, আমার জুডিশিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু অনেক বছর সুপ্রিম কোর্ট কভার করেছি। আর আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক জাজ আগে হেডলাইনের জন্য খুব ভালো স্টেটমেন্ট দিয়ে দেয়, কিন্তু ফাইনাল জাজমেন্টে কিন্তু আমরা সেইগুলোর ইম্প্যাক্টটা বুঝতে পারি না। শুরুতে একটা জাজ মানে কেসটা শুনে, এবার কেস শুনে মানে কি, যে জাজ বসছে কেস শুনতে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, সে কিন্তু পড়ে আসছে। এছাড়াও অনেক স্টাডি করে দেখা গেছে যে জেলে অনেক লোক আছে যারা লয়ার অফোর্ড করতে পারে না ভালো, কিন্তু সে অ্যাজ অ্যান আন্ডার ট্রায়াল সে হাফের বেশি সেন্টেন্স পার করে দিয়েছে। মানে এটা তো একটা অদ্ভুত সিচুয়েশন। তার মানে তো কোর্টও তার রোলটা কোথাও না কোথাও মিস করছে। আমি বলছি না যে বিলিংলি কোর্ট এটা করছে, আমার পয়েন্ট হচ্ছে যে
মানে কোর্টের এত ব্যাকলগ বা এমন হয়ে গেছে প্রসেস, এত টেকনিক্যাল হয়ে গেছে, টেকনিক্যালিটি দরকার ডেফিনেটলি, বাট ওই টেকনিক্যালিটির মধ্যে এমন আমরা ফেসে গেছি, ওই একটা টেকনিক্যাল মিস হয়ে গেল, কোর্টে আবার ডেট লেগে গেল, আবার চলে গেল। এবার যে টাকা দিতে পারবে সে ভালো উকিল নিয়ে এসে সে একটা ডেট কাছে নিয়ে নিতে পারবে, সে উকিল প্লেস করে বলে না আমি লড় এই জন্য এই হ্যান ত্যান। যে ভালো উকিল পারলো না, যে লিগাল সার্ভিসে যাচ্ছে এটা পেলো। তো একটা কোর্ট আলটিমেটলি যখন জাজ করবে, আমি তো বলতে পারবো না, আমার জুডিশিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু অনেক বছর সুপ্রিম কোর্ট কভার করেছি। আর আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক জাজ আগে হেডলাইনের জন্য খুব ভালো স্টেটমেন্ট দিয়ে দেয়, কিন্তু ফাইনাল জাজমেন্টে কিন্তু আমরা সেইগুলোর ইম্প্যাক্টটা বুঝতে পারি না। শুরুতে একটা জাজ মানে কেসটা শুনে, এবার কেস শুনে মানে কি, যে জাজ বসছে কেস শুনতে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, সে কিন্তু পড়ে আসছে। সে কমেন্ট কিন্তু এমনি শুধু লয়ারের কথা শুনে বলছে না, সে পেয়েছে তো তার কাজই তাই, পেপার বুক পড়েছে তারপর সে বলছে। তার মানে পড়ে সে কোনো একটা ইম্প্যাক্ট হয়েছে যার জন্য সে একটা কমেন্ট দিল, কিন্তু ফাইনালি জাজমেন্টে গিয়ে তো আমরা সেটার কোনো ইম্প্যাক্ট পাচ্ছি না। তো তার মানে আলটিমেটলি সেখানেও তো তাহলে একটা মানে অপটিক্স ক্রিয়েট হচ্ছে ঠিকই, কিন্তু ফাইনালি পাবলিক তো সেখানে রিলিফ পাচ্ছে না খুব একটা। দেখুন, সরকার তো দু ধরনের হয়, একটা ব্যুরোক্রেটিক সরকার এবং একটা হচ্ছে রাজনৈতিক সরকার। এবার ব্যুরোক্রেটিক সরকারের তো আলাদা ইন্ডিপেন্ডেন্স লিমিটেড, তাই না, কাছে এক্সিকিউটিভ পাওয়ার আছে। আনফর্চুনেটলি আমাদের এখানে ব্যুরোক্রেসিটা এমনভাবে চলে, ব্যুরোক্রেসিতে তো লোক অনেক, পোস্ট কম, বা ওটাকে সরকার করে রাখে এমনভাবে কি আপনি যখন এক একটা লবির মধ্যে থাকবেন, সেই লবির থ্রু দিয়ে আপনি এগোতে পারেন। ইট ইজ আনফর্চুনেট বাট ইট ইজ ট্রু, ইউনো। তো এবার আপনাকে একটা নেতা বলছে একটা জিনিস করতে, নাহলে আপনার ক্যান্সার হয়ে যাবে, আপনি করবেন। সরকার তো সেখানে মানে যেটা ব্যুরোক্রেটিক সরকার, সে রাজনৈতিক সরকার তাকে যা বলবে সে তো সেরকমভাবেই বলবে, মন্ত্রী যেটা বলছেন অন্য সেটা করতেই হবে, নাহলে ট্রান্সফার হয়ে যাবে। কিছু লোক দাঁড়িয়ে উঠে করে, প্রোটেস্ট করে, কম, তার কাছে তো উপায় নেই, প্রোটেস্ট করে তারপর কি, তারপর তাকে দিল্লি থেকে তুলে নিয়ে আন্দামানে পাঠিয়ে দিল, বা কি বলে অরুণাচল প্রদেশে পাঠিয়ে দিল, সেখানে যেতে পারে না। অরুণাচল প্রদেশে কোনো প্রবলেম নেই, কিন্তু অরুণাচল প্রদেশে যে আছে তাকে যদি তুলে নিয়ে কেউ কেরালায় পাঠিয়ে দেয় বা রাজস্থানে পাঠিয়ে দেয়, তাকে ভালো লাগবে? নট ইজি। বাড়ি, বউ বাচ্চা হ্যান ত্যান ওরা সেটেল হয়ে গেছে, মানে সেখান থেকে তুলে নিয়ে আবার এখানে পাঠিয়ে দিল।